speed to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি মিথিলা পুরো সময়টুকু জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। বৈশাখ মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে গরমের প্রচণ্ডতা তো বাড়তেই আছে, আর বাইরে যে পরিমাণে রৌদ্রতা, বাইরে তো বের হওয়ার মতো অবস্থায় নেই। যারা জীবিকার তাগিদে বাইরে বের হয় তারা তো আসলে বের না হয়ে পারে না, তাদেরকে বাধ্য হয়ে বের হতে হয়। আর আমরা যারা সাধারণ মানুষ আছি, খুব বেশি একটা বাইরে বের না হলে অসুবিধা হয় না, তারা তো ঘরে থাকতেই বেশি পছন্দ করি বা ঘরে থাকাটাই উত্তম এখন। তো এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কিছু খেলে শরীরে তো অনেক বেশি একটা প্রশান্তি ফিল হয়, সেই সাথে কলিজাটাও ঠান্ডা হয়। তো আমি ভাবলাম খুব গরম যেহেতু পড়েছে, একটা ঠান্ডা কিছু বানানো যাক। তো বাসায় দুধ ছিল, সেই সাথে ঈদে তো দই কেনা হয়েছিল, মেহমানরা আবার দই নিয়ে এসেছিল। তো সেই দই ছিল, ওগুলাও নষ্ট হয়ে যেত, বেশি দিন তো থাকবে না গরমের মধ্যে। এজন্য ভাবলাম লাচ্ছি বানিয়ে ফেলি। তো আমাদের বাসায় কিন্তু মোটামুটি লাচ্ছি খেতে সবাই পছন্দ করে। তো আর কি শরীরকে চাঙ্গা করতে, কলিজাটা ঠান্ডা করতে ঝটপট লাচ্ছিটা আমি বানিয়ে নিয়েছি। আমি যে টাইমে লাচ্ছিটা বানিয়েছি তখন কিন্তু বেশ বিকাল ছিল। চারপাশের আলো দেখে মনে হচ্ছে ভর দুপুর, এতটাই রৌদ্রতাপ ছিল। বিকাল হলেও মনে হয় যেন রোদের তাপটাই কমে না, এত বেশি রোদের প্রখরতা। তো আমাদের ঝিনাইদহে মনে হয় গরমটা একটু বেশিই পড়ছে অন্যান্য জেলার থেকে। তো এই সময়ে শরীরকে কিভাবে চাঙ্গা রাখা যায় সেই চেষ্টাটাই আমাদের সবারই করা উচিত। তো তারই আর কি ছোটোখাটো পরিসরে আমি লাচ্ছি বানিয়ে সবাইকে খাইয়েছি। তো লাচ্ছি টাচ্ছি খাওয়া শেষ, শরীর একদম চাঙ্গা হয়ে গিয়েছে, সেই সাথে কলিজাটাও ঠান্ডা হয়ে গিয়েছে। আর এখন অন্য একটা কাজ করতেও লেগে পড়েছি। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম চানাচুর বানিয়েছি, তো আমার চাচি শাশুড়ি চানাচুর নিয়েছিলেন। উনি চানাচুর নেওয়ার পর ওনার থেকে আরেকজন শুনে আমার কাছে চানাচুরের অর্ডার দিয়েছেন। তো প্রথম আর কি বাইরের কারো কাছে চানাচুরটা আমি দিচ্ছি, তো তারই প্রস্তুতি নিচ্ছিলাম আর কি। গরম পড়েছে, তারপরও এখন যেহেতু একজন নিতে চেয়েছেন, তাকে তো আর অ্যাভয়েড করা যায় না। এজন্য আর কি চানাচুর বানানোর যত রকম প্রস্তুতি সব কিছু আস্তে আস্তে নিয়ে নিচ্ছি। চানাচুর বানানোর মেইন উপকরণ হলো বেসন। তো আমি এখানে 2 কাপের মতো বেসন নিয়েছি। যিনি আমার কাছে চানাচুরটা অর্ডার করেছেন উনি 1/2 কেজি পরিমাণে চানাচুর নেবেন। তো 2 কাপ আমার কাছে মনে হয় 1/2 কেজির জন্য এনাফ। তো 2 কাপ বেসনের জন্য স্বাদ মতো লবণ দিয়েছি, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর 1 চিমটি পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়েছি। সব কিছু একসাথে আমি চেলে নিয়েছিলাম। চেলে না নিলে দেখা যায় কি গুটি গুটি একটা ভাব থেকে যায়, এতে করে যখন আমরা ডোটা বানাই ওই সময় আর কি মসৃণ হয় না। তো 2 কাপ বেসনের জন্য আমি অল্প অল্প করে পানি দিচ্ছি। পানির পরিমাণটা তো আর ওভাবে আমি ব্লগের মধ্যে এখন বলছি না বা ডিটেলসেও দেখাচ্ছি না, আমি জাস্ট কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার কিন্তু চানাচুরের ব্যাটারটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা পাইপিং ব্যাগের মধ্যে আমি ব্যাটারটাকে কিছুটা নিয়ে নিব। চানাচুরের যারা কারিগর তারা দেখা যায় চানাচুর বানানোর জন্য মেশিন ব্যবহার করে, তারা তো অনেক পরিমাণে চানাচুর একসাথে বানায়। আমি তো আর ওভাবে চানাচুরের কারখানা খুলিনি, এই জন্য আর কি পাইপিং ব্যাগেই বানিয়ে নিচ্ছি। অবশ্য আমার শাশুড়ি প্রথম যেদিন আমি চানাচুর বানিয়েছিলাম উনি বলেছিলেন তুমি তো চানাচুরের কারখানা হয়ে গিয়েছ। মানে বেশ ভালো লেগেছিল ওনাদের কাছে, তাই আর কি এই কমপ্লিমেন্টটা দিয়েছেন। তো আমি পাইপিং ব্যাগেই চানাচুর বানিয়েছি, এর আগে যতবার বানিয়েছি। তো আমার কাছে বেশ সুবিধাজনকই মনে হয়। অনেকে
অনেকে আবার দেখা যায় বোতলের মুটকি ছিটো ছিটো করে তারপর বানায়, যার যেটা সুবিধা সে তো সেভাবেই বানাবে। তো আমার কিন্তু অলরেডি চানাচুর ভেজে নেওয়া হয়ে গিয়েছে, মানে ঝুরি ভাজা যেগুলোকে বলে। এগুলো যদি মশলা না দিয়ে এভাবে খাই তাও কিন্তু খাওয়া যাবে, বেশ মজা লাগে। আমার শাশুড়ি আম্মু কিন্তু এইভাবে খেতেই বেশি পছন্দ করেন। সেই সাথে সানের আব্বু আমাকে বলেছিলেন যে তুমি আমাকে মশলা না দিয়ে এভাবে ঝুরি ভাজা বানিয়ে দিবা, তো বলেছি ঠিক আছে পরবর্তীতে দিব। তো আমি এখন এই ঝুরি ভাজাগুলোকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি, আর দেখতে পাচ্ছেন চানাচুরের মতো দেখতে হয়ে গিয়েছে। এখন এর সাথে ডাল অ্যাড করব, বাদাম অ্যাড করব, চিড়া অ্যাড করব, ব্যাস হয়ে যাবে চানাচুর। আপনারা যদি কেউ চান চানাচুরের রেসিপিটা আমি কিন্তু ফুল রেসিপি হিসেবে আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করতে পারি। তার জন্য অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে হবে। যেহেতু চানাচুর বানানোটা একটু লেন্দি টাইমের কাজ, সেহেতু এটা ফুল রেসিপি হিসেবে ব্লগে শেয়ার করা একটু কষ্টকর ব্যাপার হয়ে যায়, যেহেতু ব্লগ মানে সারাদিনে কি কি করছি সব কিছু একসাথে দেখানো। তো আমি যদি চানাচুরের ভিডিওটাই পুরো ভিডিও জুড়ে দেখিয়ে দিই তাহলে তো দেখা যাবে সেটা আপনাদের জন্য একটু বোরিং হয়ে যাবে। তো আপনারা যদি চান চানাচুরের রেসিপিটা, তাহলে আমি শর্টকাটে আপনাদের জন্য আলাদা করে এই রেসিপিটা বানাতে পারি। তার জন্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো যাই হোক, আমি চানাচুরের ঝুরি ভাজার মধ্যে চিড়া, ডাল, তারপর বাদাম সব কিছু দিয়ে দিলাম। ডাবলি ডাল, ছোলার ডাল, চিড়া আর বাদাম সব কিছু আমি আলাদা আলাদা করে ভেজে নিয়েছি তেলের মধ্যে। আর এখন এর মধ্যে দিয়ে দিয়েছি মশলা। এই মশলাটা আমার বাসায় বানানো সিক্রেট মশলা, এই জন্য আমার চানাচুরের স্বাদটাও কিন্তু একদম অন্যরকম হয় দোকানের থেকে। তো যাই হোক, আমি চানাচুরটা অলরেডি বানিয়ে নিয়েছি আর এখানে কিন্তু প্যাকেটও করে ফেলেছি। আমি যেহেতু ওভাবে প্রফেশনাল না, এজন্য বাজার থেকে কিছু প্যাকেট কিনে নিয়ে এসেছি আর সেটা পিন আপ করে দিয়েছি এভাবে। তবে দেখতে কিন্তু দোকানের চানাচুরের মতোই মনে হচ্ছে। আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে। এটা ওটা কাজ করতে করতে দেখা যায় কি বাচ্চাদেরকে সময় দেওয়ার সময় খুঁজে পাই না আমি। তো মাঝে মধ্যে ওরাও বিরক্ত হয়ে যায় আমার উপরে, আবার মাঝে মাঝে আমিও বিরক্ত হয়ে যাই ওদের উপরে। এই দুয়ে মিলে আর কি দিন চলে যায়। তো বাচ্চাদেরকে নিয়ে একটু বসেছি, চিড়া খেতে বসেছে দেখতেই পাচ্ছেন। তো ওরাও তো চায় ওদের মা ওদের সাথে একটু বসে সময় দিক বা খেলাধুলা করুক। তো শত কাজের মধ্যেও যদি সময় পাই আমি চেষ্টা করি ওদেরকে দেওয়ার জন্য। তো শত ব্যস্ততার মধ্যে সব কিছু সামলে উঠে কিন্তু নিজেকে সময় দেওয়ার সময়টা আমরা কখনোই পাই না। তবে আমি কিন্তু আজ অনেক দিন পর নিজের জন্য সময় বের করেছি। আমার চুলের বেহাল অবস্থা হয়ে গিয়েছে অযত্নের অভাবে। তো ভাবলাম যত কষ্টই হোক আজকে চুলের যত্ন আমি নিব। তার জন্য দেখতেই পাচ্ছেন সব রকম সরঞ্জামাদি আমি কিন্তু রেডি করে ফেলেছি। আমার ঘরে যা যা উপকরণ ছিল তাই আজকে আমি আর কি খুঁজে খুঁজে বের করে নিয়ে এসেছি চুলের জন্য। বেশ কিছুদিন আগে টক দই কিনে রেখেছিলাম, তো ওটা কোনো কাজে ব্যবহার করা হয়নি, এজন্য টক দইটা আমি চুলে লাগাবো ভেবেছি। তো 2 টেবিল চামচের মতো টক দই ছিল, এটা একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি একটা পাকা কলা। কলাটা বেশ পেকে গিয়েছে, আর এরকম বেশি পাকা কলাই কিন্তু চুলের জন্য বেশি উপকার। টক দই, পাকা কলা চুলের জন্য যে কি পরিমাণে উপকার এটা তো আমরা যারা নিজেদের প্রতি কনসিয়াস, নিয়মিত চুল বা ত্বকের যত্ন নিই তারা তো জানি। তো টক দই, পাকা কলা চুলের রুক্ষতা শুষ্কতা কাটিয়ে উঠিয়ে কিন্তু চুলে অনেক সুন্দর একটা ভলিউম নিয়ে আসে। আর এখানে লেবু চিপে নিচ্ছি আমি, 2 টুকরা মতো লেবু নিয়েছিলাম। চিপে নিলে 1 টেবিল চামচের মতো হবে। তো লেবুটা নিয়ে নিচ্ছি। লেবুর রসে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এজন্য লেবুর রস আমাদের চুলের জন্য অনেক উপকারী। চুলকে দ্রুত লম্বা হতে সহায়তা করে, সেই সাথে খুশকিও রোধ করে। এখানে আমি 2 টেবিল চামচের মতো মেয়োনিজ নিচ্ছি। মেয়োনিজ কিন্তু চুলকে অনেক বেশি ভলিউম এনে দেয়। আমি এর আগেও মেয়োনিজ ব্যবহার করেছি চুলে। মেয়োনিজে যেহেতু ডিম থাকে, আর ডিমে তো প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, মিনারেল থাকে। ডিম আমাদের চুলের আগা ফাটা রোধ করতে সহায়তা করে, দ্রুত চুল গজাতেও সহায়তা করে। তো মেয়োনিজ নেওয়ার পরে আমি ক্যাস্টর অয়েল দিয়ে দিয়েছি। ক্যাস্টর অয়েলটা না দিলেও হবে, হাতের কাছে যদি থাকে তাহলে দিলে ভালো। ক্যাস্টর অয়েল তো চুলের সর্বরকমের মহা ঔষধ। আর সবশেষে আমি মধু দিয়ে দিচ্ছি। মধুও কিন্তু আমাদের চুলের জন্য অনেক অনেক বেশি উপকারী। মধু কিন্তু আমাদের চুল পড়া কমাতে সহায়তা করে, চুলের গোড়া মজবুত করে, দ্রুত চুল বৃদ্ধি করে। তো সব মিলিয়ে আর কি সামনে যা যা পেয়েছি সব কিছুই একসাথে অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে নারকেল তেল। নারকেল তেলটা তো আমাদের
চুলের সবথেকে গুরুত্বপূর্ণ খাদ্য। নিয়মিত নারকেল তেল ইউজ না করলে কিন্তু চুল এমনিতেই নষ্ট হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। তো যাই হোক, আমি সব কিছু একসাথে ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। খুব সুন্দর মতো স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে চুলে লাগানোর পর কোনো দানা দানা না থেকে যায় বা কোনো কিছুর আস্ত অংশ না থেকে যায়। এতে করে কিন্তু ধোয়ার সময় অনেক বেশি কষ্টকর হয়ে যায়। তো আমি একদম স্মুথ করে সব কিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি। চুলের এই প্যাকটার মধ্যে যেহেতু পাকা কলা দেওয়া আছে, পাকা কলাটা কিন্তু চুলের সাথে লেগে থাকলে ধুতে গেলে অনেক বেশি কষ্ট হয়ে যায়। তো এই জন্য অবশ্যই স্মুথ করে ব্লেন্ড করে নিতে হবে। আর আমি যে যে উপকরণগুলো দিয়েছি সব কিছুই যে দিতে হবে তার কোনো মানে নেই। সামনে যা যা পাবেন আর কি তাই দিয়ে নিজের যত্ন অন্তত নেবেন। এতে করে কিন্তু নিজের প্রতি কনফিডেন্ট অনেকাংশে বেড়ে যায়, সেই সাথে নিজের প্রতি ভালোবাসাটাও বৃদ্ধি পায়। তো অবশ্যই শত ব্যস্ততার মধ্যে কিন্তু নিজের যত্নটা নেওয়ার আমাদের চেষ্টা করা উচিত। তো যাই হোক, এই প্যাকটা লাগানোর আগে অবশ্যই চুলটা চিরুনি করে নিতে হবে, না হলে কিন্তু সঠিকভাবে লাগানো যাবে না চুলের স্ক্যাল্পে বা সমস্ত চুলে। এজন্য অবশ্যই এরকম একটা মোটা চিরুনি দিয়ে চিরুনি করে নিলে ভালো হয়। এতে করে প্যাকটা লাগানো অনেক বেশি সুবিধা হয়। প্যাকটা লাগানোর পর আধা ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে নিলেই হয়ে যাবে। তো আমি চুলে প্যাকটা লাগিয়ে নিয়েছি, আর এরপরে ভাবলাম বসে থেকে কি হবে, একটু ত্বকেরও যত্ন নিয়ে নিই। তো বাসায় পাকা টমেটো ছিল, আর সেই সাথে 1 চা চামচের মতো চিনি নিয়ে নিয়েছি। একটু ফেশিয়াল করে নিব আর কি, বাসায় বসে ঝটপট যেটা করলে নিজের ত্বকের উপকারিতা সেটা আর কি করে নেওয়ার চেষ্টা করছি। তো টমেটোর সাথে আমি চিনিটা লাগিয়ে নিয়েছি, আর এটা মুখে আলতো করে একটু ঘষে ঘষে লাগিয়ে নিব, আর এরপরে 10 মিনিটের মতো রেখে দিব। তারপরে নর্মাল পানিতে ধুয়ে নিলেই হয়ে যাবে। এরপর যে কোনো ময়শ্চারাইজার লাগিয়ে নিলেই ব্যাস হয়ে গেল ত্বকের যত্ন। তো ঝটপট আমরা যেহেতু সংসারী বা আমাদের যেহেতু বাচ্চা কাচ্চা আছে, সব সময় কোনো না কোনো কাজে ব্যস্ত থাকি, এজন্য ঝটপট সামনে যা পাবো বা যেভাবেই পারি নিজেদের যত্ন নেওয়ার সবসময় চেষ্টা করব। এতে করে কিন্তু আমাদের নিজের প্রতি অনেক বেশি ভালোবাসা বেড়ে যাবে বা ভালো লাগাও বেড়ে যাবে। চুলে আর মুখে তো ইচ্ছা মতো প্যাক লাগিয়ে নিয়েছি। প্যাক লাগিয়ে যে হাত পা ছেড়ে একটু বসে থাকবো তা তো হবে না। ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছি। সান এবার প্লে থেকে নার্সারিতে উঠলো, তো হাতে লেখা প্র্যাকটিস করছিল। মোটামুটি ছোট হিসেবে আলহামদুলিল্লাহ ভালোই পারে। তারপরও ভুল ত্রুটি তো হয়ই, ওকে নিয়ে একটু বসাতে হয়, একটু দেখিয়ে দিতে হয়। একার মতো একা বসিয়ে দিলে দেখা যায় কি ইচ্ছা মতো করে। তো এখনই যদি হাতে ধরিয়ে না শেখায় তাহলে তো পরবর্তীতে কোনো ইমপ্রুভ করতে পারবে না। এর জন্য আর কি নিজেরও যত্ন নিচ্ছি, এদিকে বাচ্চাটারও টেক কেয়ার করছি। তো ছেলে মেয়েকে নিয়ে এভাবেই সময় কেটে যায় আর কি। বিশেষ করে সন্ধ্যার টাইমটা ওদের পেছনেই বেশিরভাগ সময়ই চলে যায়। তারপরও রান্নাবান্না থাকে। তো আজকে আর তেমন কিছু রান্নাবান্না ছিল না, আজকে আমাদের একটা দাওয়াত ছিল। তো সেই জন্যই ভাবলাম আজকে নিজের যত্নটা নিয়েই ফেলি। শত ব্যস্ততার মাঝেও আসলে নিজেকে সময় দিতে পারাটা একটু অগ্নি পরীক্ষার মতোই হয়ে যায় আমাদের মেয়েদের জন্য। তারপরও বাচ্চাদের দিকে তাকিয়ে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয় নিজের সংসারের জন্য। তারপরও নিজের যত্ন নিজে নেওয়া উচিত, নিজের দিকে খেয়াল রাখা তো অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো যাই হোক, আমরা দাওয়াতের জন্য বের হয়েছি। আগেই বলেছিলাম আজকে একটা দাওয়াত আছে, তো সেই দিকে আসলে রওনা হয়েছি। প্যাক ট্যাক লাগিয়ে নিজের মতো গুছিয়ে গাছিয়ে একটু সুন্দর হয়ে তারপরে বেরিয়েছি আর কি। আমি যদি কোনো প্রাইভেসি মেনটেন না করতাম তাহলে তো অবশ্যই আপনাদেরকে দেখাতাম। তো মিষ্টির দোকানে চলে এসেছি, মিষ্টি কেনাও হয়ে গিয়েছে। দাওয়াত মানেই তো মিষ্টি নিয়ে যাওয়া, বা আমাদের বাসায় কেউ যদি আসে তাহলেও তো মিষ্টি নিয়ে আসে। তো এটা একটা বাংলাদেশি একটা রেওয়াজ আর কি। তো রাতের ঝিনাইদহ দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর। বিশেষ করে আমাদের এই পায়রা চত্বরটা এত সুন্দরভাবে লাইটিং করে রাখে যে রাতের বেলা বের হলেই মনে হয় দৃষ্টিটা শুধু পায়রার দিকে আটকে থাকে। তো সব মিলিয়ে ঝিনাইদহ শহরটা একদম প্রাণের শহরের মতোই লাগে। আমরা কিন্তু অলরেডি দাওয়াত যেখানে আছে সেখানে চলে এসেছি আমাদের নতুন একটা আত্মীয়ের বাসায়। নতুন আত্মীয় হয়েছে মানে আমার দেবরের শ্বশুর বাড়ি। ও নতুন বিয়ে করেছে, তো ওখানেই আমাদের দাওয়াত ছিল। ঈদের পরে তো আসলে দাওয়াত নেওয়া বা দাওয়াত দেওয়া এটা তো বাংলাদেশের একটা কালচার। তো সে তারই একটা আত্মীয়তা রক্ষা করা আর কি। তো এখানে এসেও দেখেন বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেই আছে। ওর চাচির একটা বিড়াল আছে, সেটা নিয়ে ওরা খুব ব্যস্ত হয়ে গিয়েছে। আর মেয়েটা কিন্তু মাঝে মাঝে একটু নেচেও নিচ্ছে। ওকে দেখলে তো একদম
মনটাই সবসময় ভালো হয়ে যায়। তো ওকে নিয়ে আর কি সময় পার করছিলাম। আর আমি আমার শাশুড়ি আম্মু, আমার দেবর আর সানশাইন দুজনকে নিয়ে এসেছি। তো বড়রা তো বড়দের মতো গল্প করছে আর আমি আছি আমার বাচ্চাদেরকে নিয়ে। তো এই তো সুন্দর একটা সময়ও পার হয়ে যাচ্ছে। আজ এখান থেকে আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না, আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।